হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কী বিষয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের WBCS-এর যে এই বছরের কাট অফ অনেক হাই গেছে, সেই সম্বন্ধে আমরা একটু ডিসকাস করব। তো আমি জানি যে এই বিষয়টাতে মানে আমরা একটু ভিডিওটা একটু লেটে আসছে। অলরেডি অনেকেই অনেক ভিডিও বানিয়ে দিয়েছে এর উপরে, রেজাল্টও বেরিয়ে গেছে বেশ কয়েকদিন হলো। তো বেসিক্যালি আমি হচ্ছে একটু মানে ওয়েট করছিলাম যে কে কী বলছে দেখে নেওয়ার জন্য, এবং আমি পুরো একটা ডিটেলস অ্যানালাইসিস আগে করছিলাম ব্যাপারগুলো, যে কী প্রবলেম হচ্ছে, স্টুডেন্ট কেন কাট অফ এত বাড়লো, স্টুডেন্টদের তাহলে কী অ্যাডভাইস দিলে তারা এটার সঙ্গে ডিল করতে পারবে, এই জিনিসটা নিয়ে একটু চিন্তাভাবনা করে তারপর আমি ভিডিওটা নিয়ে আসছি। এবং অনেক স্টুডেন্ট দেখলাম এই ব্যাপারটা নিয়ে খুব এখন ডিমোটিভেটেড। আগের দিন আমার লাইভ ক্লাস সময় দেখলাম অনেকে কমেন্ট করছে, স্যার মন খারাপ, এবারে 120 পেয়েও কোয়ালিফাই করতে পারলাম না, 119 পেয়েও কোয়ালিফাই করতে পারলাম না, এরকম অনেকেই বলছে। তো তাই আমার মনে হলো যে এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা দরকার। ওকে, তো ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা দেখে নিয়েছো। এই জিনিসগুলো আমি প্রতিদিন বলি, আজকে বেশি ডিটেলসে বললাম না। আমাদের ফাউন্ডেশন কোর্স এবং মক টেস্টের কোর্স যাদের লাগবে তারা নিয়ে নিও। ঠিক আছে, আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। তো এই হচ্ছে আমাদের এই বছরের সিনারিও 2020 WBCS 2020 কাট অফের সিনারিও, যেখানে আনরিজার্ভের কাট অফ চলে গেছে 107। আমি শুধু আনরিজার্ভের কথাটাই বলছি, আমি অন্যান্য যেসব রিজার্ভেশন আছে সেই সব বিষয় নিয়ে অত ডিটেলসে বলছি না। তো আনরিজার্ভের কাট অফ গেছে 127, যেটা গত আমাদের মানে 20-21 বছরের রেকর্ড ব্রেক করে দিয়েছে। এতদিনে আজ অবধি এত কাট অফ কোনো দিনও যায়নি। এটা রেকর্ড ব্রেকিং কাট অফ এসছে 127। তো এখন কথা হচ্ছে, এই যে রেকর্ড ব্রেকিং কাট অফটা এসছে, এটা কি পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল নাকি কিছুটা এক্সপেক্টেড ছিল? তো এখন ব্যাপার হচ্ছে যে আমি বলবো দুটো জিনিস। একটা হচ্ছে কিছুটা এক্সপেক্টেড ছিল, আবার কিছুটা আনএক্সপেক্টেড ছিল। এবার তোমাদের মনে হবে স্যার এটা কী কথা যে এক্সপেক্টেড ছিল আনএক্সপেক্টেড ছিল? সবাই তো ইউটিউবে বাকি যারা আছে ম্যাক্সিমাম সবাই বলেছে যেটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, এত কাট অফ উঠবে। দেখো, এটা আনএক্সপেক্টেড ছিল এই সেন্সে যে 2020 সালেই এটা হয়ে যাবে, মানে হঠাৎ করে 2020 সালে যে কাট অফটা এত বুস্ট করবে, এইটা হয়তো কিছুটা আনএক্সপেক্টেড ছিল। এক্সপেক্টেড কোন জিনিসটা ছিল আমি বলেছি, এক্সপেক্টেড এটা ছিল যে কাট অফ কিন্তু আজ নয় কাল বাড়তই। এটা আজকে না হলেও গত 1-2 বছরের মধ্যে কিন্তু কাট অফ এরকমভাবে ভাইলি বুস্ট হতোই। আমি এটা কীভাবে বলছি, তার কারণ তোমরা যদি অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাগুলো দেখো, অর্থাৎ SSC বা আমাদের ব্যাঙ্কিংয়ের যে পরীক্ষা হয় IBPS, এই যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই সিনারিওটা তোমাদের 2016 থেকে এবং 17 থেকে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। কোনো কোনো পরীক্ষায় 2016 থেকে, কোনো কোনো পরীক্ষায় 2017 থেকে অলরেডি কিন্তু এই ধরনের সিনারিওটা স্টার্ট হয়েছে। অর্থাৎ প্রতি বছর কাট অফ কিন্তু আগের বছরের তুলনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাগুলোতে কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। WBCS এটা যতদিন হয়নি, এবার হয়ে গেল। এটা আমি কি বললাম যে 2020-তে যে হয়ে যাবে এটা হয়তো অনেকে এক্সপেক্ট করেনি, কিন্তু কোনো না কোনো বছর এটা হয়েছিল। এটা আজকে না হলেও 1-2 বছরের মধ্যে হতোই হতো। মানে এরকম কাট অফ যে লাফিয়ে লাফিয়ে বাড়বে এটা কিন্তু হবেই, কারণ অল ইন্ডিয়ার লেভেলের পরীক্ষাগুলোতে অলরেডি এই জিনিসটা স্টার্ট হয়ে গেছে। এবং এখানে হচ্ছে যে মজার বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এখনও অবধি স্টুডেন্টদের আমি বলবো ভাগ্য ভালো ছিল যে সেই জিনিসটা শুরু হয়নি, কিন্তু এরপর যে স্টার্ট হবে এরপর কিন্তু স্টুডেন্টদেরকে ব্যাপারটা একটু সিরিয়াসলি নিতে হবে, কারণ সিরিয়াসলি না নিলে কিন্তু একটু তোমরা সমস্যায় পড়ে যাবে। এসেছিল, অতএব স্টুডেন্টদের কিন্তু এখন সেরকম কাট অফের কথা না ভেবে আমি কিভাবে ভালো মার্কস পাবো সেই জিনিসটার দিকে টার্গেট করে কিন্তু এগোতে হবে। আমার কাট অফ কত, আমি কী করলে কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, এইরকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা করে কিন্তু আর WBCS ক্লিয়ার করা যাবে না। কারণ অল ইন্ডিয়া লেভেলের এই জিনিসগুলো কিন্তু এবার আমাদের WBCS-এও এফেক্ট দেখা দিতে শুরু করেছে। অল ইন্ডিয়াতে যে জিনিসগুলো হচ্ছিল এতদিন ধরে, 2016 থেকে যেটা শুরু হয়ে গেছে, এখন কিন্তু WBCS-ও এর এফেক্টটা এবছর ধরা পড়লো। এবার এমনও হতে পারে যে পরের বছর হয়তো কাট অফ একটু কমে গেল, কিন্তু কাট অফ কিন্তু এভাবে বাড়তে থাকবে। আর হচ্ছে আগের মতো এই কমে কাট অফটা, মানে যেটা আগে 105-110 কাট অফ হতো, সেইটাতে কিন্তু নেমে আসার সম্ভাবনা কম। এরপর থেকে কাট অফ কিন্তু যত দিন যাবে বাড়বে, কারণ স্ট্যাটিস্টিক্স তাই বলছে, অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাগুলোতে কিন্তু তাই হচ্ছে।
এরপর আমরা দেখে নেবো যে কাট অফ কেন বাড়ছে। আমরা তাহলে এবার দেখে নিই যে কাট অফ এবছর হঠাৎ করে এত কেন বাড়লো। প্রথমত হচ্ছে অবশ্যই যে রিজনসগুলো আছে তার মধ্যে প্রথমেই অবশ্য পড়বে প্রথমে লেস ভ্যাকেন্সি। এর আগের বছর আমাদের প্রিলি কোয়ালিফাই করে যে ক্যান্ডিডেটরা গিয়েছিল তাদের সংখ্যাটা ছিল 15,997। 2019-এর কথা বলছি। 2019-এ 15,997 জন হচ্ছে আমাদের কোয়ালিফাই করেছিল প্রিলি। 2020 সালে সেই সংখ্যাটা দাঁড়িয়ে গেছে 15,690। মোস্ট প্রবলি আমি এক্স্যাক্ট ফিগারটা বলার চেষ্টা করছি, একটু এদিক ওদিক হতে পারে। যে যেটা আগে 15,997 জনকে ডাকা হয়েছিল, এবছর সেটা 15,690-এ নেমে গেছে। মানে ভাবতে পারছো প্রায় 1/3 কি তারও কম, মানে প্রায় 1/3-এ নেমে গেছে। এবং সেম কেস কিন্তু সব জায়গাতে হচ্ছে। আমাদের অল ইন্ডিয়া লেভেলে যে মেজর ভ্যাকেন্সিগুলো বেরোয়, অর্থাৎ এসএসসি প্লাস আইবিপিএস বা রেল, সেখানেও কিন্তু গত 4-5 বছরে আমাদের যে ভ্যাকেন্সি কিন্তু 66% ডিক্রিজ করেছে, মানে 33%-এ নেমে গেছে। আগে যে ভ্যাকেন্সি বেরোতো 2016 বা 15-র দিকে, এখন কিন্তু সেটা 1/3-এ নেমে গেছে। এবং সেম জিনিসটা কিন্তু এবার ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও রেজাল্টটা ফলতে শুরু করেছে। 15,997 থেকে ডাইরেক্ট নেমে এসেছে এটা কত, 4,690-এ। কেন? নিশ্চয়ই ভ্যাকেন্সি কম। কারণ জেনারেলি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কি হয়, আমার যখন পেপার 1-এর পর পেপার 2-এর জন্য ক্যান্ডিডেটকে ডাকা হয়, আমার যে ভ্যাকেন্সি থাকে তার জেনারেলি 1.5 থেকে 3 টাইমস, 1.5 to 3 টাইমস আমার ক্যান্ডিডেটকে ডাকা হয়। এটা এক্সাম টু এক্সাম ভ্যারি করে। 1.5 গুণ থেকে 3 গুণ ক্যান্ডিডেটকে জেনারেলি কল করা হয় পেপার 2-এর জন্য। আমি এক্সাম টু এক্সাম বলছি, ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে যে পার্টিকুলার তা না, এক্সাম টু এক্সাম যে কোনো এক্সামের ক্ষেত্রে যে আমার ভ্যাকেন্সি থাকে তার 1.5 থেকে 3 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়ে থাকে। তো এবার নিশ্চয়ই ভ্যাকেন্সি কম, কারণ যে নাম্বার অফ ভ্যাকেন্সিসের জন্য আমার 15,997 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, নিশ্চয়ই সেই সেম নাম্বার অফ ভ্যাকেন্সির জন্য এবছর 4,690 ক্যান্ডিডেটকে ডাকা হয়নি। ভ্যাকেন্সি নিশ্চয়ই ড্রাস্টিকলি কমেছে, সেই কারণে কাট অফটা বেড়েছে। নেক্সট যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে নো এসএসসি নো সিএসসি। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্কুল সার্ভিস কমিশন এবং যে কলেজ সার্ভিস কমিশন, এইগুলো কিন্তু দীর্ঘদিন হলো কি হয়ে গেছে, খুব ইররেগুলার হয়ে গেছে। কি হয়ে গেছে? খুব ইররেগুলার। অর্থাৎ হলে ভালো না হলে নেই এরকম একটা ব্যাপার, বা বেরোলেও ভ্যাকেন্সি খুবই কম, প্রচণ্ড ইরেগুলার। আগে যেটা হতো যে অনেক স্টুডেন্ট আছে তারা কি করতো, তারা যাদের টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে, সবারই যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেতে চাইবে তার কোনো মানে নেই। কিছু স্টুডেন্ট আছে যাদের টিচিং লাইন পছন্দ, অনেকে থাকে টিচিং লাইনে যাবে বলেই তারা, অনেক এমন ভালো স্টুডেন্টও অনেকে থাকে যারা হয়তো সাপোজ কোনো একটা সাবজেক্ট তারা ভালোবাসে, সেই সাবজেক্টটা ভালোবেসে তারা কী করে, সেইটার উপর অনার্স করে এবং টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা রাখে। তারা কি করতো, আগে হতো কি, যখন রেগুলারলি আমাদের এসএসসি বা সিএসসি হতো, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশন, তখন কি হতো, তখন হচ্ছে এই গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট বা পিএইচডি করা যে স্টুডেন্ট, তারা কি করতো আমাদের যারা ধরো গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করা স্টুডেন্ট, তারা কি করতো স্কুল সার্ভিস কমিশনকে টার্গেট করতো, হাই স্কুলের টিচার হতো। এবং যারা আরেকটু হায়ার লেভেলে স্টাডি করেছে পিএইচডি করার পর, তারা কি করতো সিএসসি বা কলেজ সার্ভিস কমিশনকে টার্গেট করতো। কিন্তু এই দুটো পরীক্ষায় এখন ইররেগুলার হওয়ার জন্য ওই যে ক্রাউডটা যেটা সিএসসি এবং এসএসসির দিকে যেত, তারা কিন্তু এখন সবাই ধীরে ধীরে কোথায় আসছে, ডাব্লিউবিসিএসের দিকে আসছে। কারণ সিএসসি যে ছেলে টার্গেট করছে তার কাছে কি, আমার কলেজ সার্ভিস কমিশন বা কলেজের প্রফেসরের সেম লেভেলের রেপুটেড জব তার কাছে কোনটা হবে, তার কাছে হবে ডাব্লিউবিসিএসটাই হবে তার কাছে সেই সেম রেপুটেশনের জব। তাহলে তারা সবাই কী করছে, ডাব্লিউবিসিএসের দিকে আসছে। অর্থাৎ কম্পিটিশান কিন্তু আগের তুলনায় অনেক ইনক্রিজ করছে। নেক্সট কারণ হচ্ছে ব্যাড সিচুয়েশন অফ ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের যে স্টুডেন্ট তারাও তো ওয়ান টাইপ অফ গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তারাও এখন ধীরে ধীরে কী করছে, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থা ধীরে ধীরে খারাপ, আমাদের দেশে হচ্ছে নতুন ইন্ডাস্ট্রি নেই, নতুন ইন্ডাস্ট্রি না হলে টেকনিক্যাল স্টুডেন্টরা জব পাবে না। উপরন্তু এখানেও কিন্তু আমাদের সিএসসি এবং এসএসসির মতো ডাব্লিউবিপিএসসির যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে পরীক্ষা হয় টেকনিক্যাল লাইনের, সেই পরীক্ষাগুলো কিন্তু প্রচণ্ড ইররেগুলার। তো নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে মোর এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট। অর্থাৎ এমনিতে তো যারা ধরো 3 বছর 4 বছর ধরে প্রিপারেশান নিচ্ছে তাদের তো মানে ফ্রেশার ক্যান্ডিডেট তুলনায় এক্সপিরিয়েন্স অনেক বেশি। উপরন্তু এমন অনেকে আছে, যেটা তোমাদের আমি এক্ষুনি বললাম যে একজন ম্যাডাম হচ্ছে চাকরি করতে করতে এসেছেন, এটা শুধু একটা কেস নয়, এরকম অনেক কেস আছে যারা দেখা যাবে বিভিন্ন ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে কিন্তু জব স্যাটিসফ্যাকশান পাচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে, ছেড়ে দিয়ে ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছে।
আবার অনেকে আছে যারা হয়তো অলরেডি ডাব্লিউবিসিএস অফিসার কিন্তু গ্রুপ সি অফিসার, তারা কী করছে, গ্রুপ এ অফিসার হওয়ার জন্য এগেন অ্যান্ড এগেন ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে। এমন অনেকে আছে যারা হয়তো অন্যান্য বিভিন্ন ভালো জায়গায় আছে, তারা আবার পরীক্ষা দিয়েছে। বলে দেখা যাচ্ছে তাদের যে মানে এডুকেশন লেভেল বা তাদের যে ইন্টেলিজেন্সি লেভেল বা তাদের যে এক্সপিরিয়েন্স লেভেল, তাদের সঙ্গে দেখা যাচ্ছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা প্রথমবার হয়তো ডাব্লিউবিসিএসের জন্য বসছে, তারা কিন্তু মোটেই পেরে উঠছে না। যে কারণে কী হচ্ছে, যে কারণে কিন্তু কাট অফ অনেক হাই যাচ্ছে, কারণ তারা কি, তারা এক্সেল করছে, তারা প্রচুর নাম্বার তুলে নিচ্ছে। তারা অলরেডি জিনিসগুলো জানে, যে ক্যান্ডিডেট ডাব্লিউবিসিএস একবার ক্র্যাক করেছে, সে ডাব্লিউবিসিএসের সি গ্রেডের অফিসার হয়ে গেছে, সে যখন এ গ্রেডের অফিসারের জন্য টার্গেট করছে, তার সঙ্গে তার যে এক্সপিরিয়েন্স লেভেল বা তার যে ম্যাচিউরিটি লেভেল, তার সঙ্গে কিন্তু ডাব্লিউবিসিএসে যারা প্রথমবার পরীক্ষা দিতে আসছে, তাদের কিন্তু কোনো তুলনাই হয় না। যেটা আমি তোমাদের আগের স্ট্র্যাটেজি ভিডিওতেও বলছিলাম, যে সবসময় কী করবে, পরীক্ষায় বসবে। কারণ প্রিপারেশান থাক চাই না, দেখো একদম জিরো প্রিপারেশানে তো কেউ পরীক্ষায় বসতে যায় না, কিন্তু একটু অল্প প্রিপারেশানেও কেউ যখন পরীক্ষায় বসে, একবার এক্সামে বসলে না তার এক্সপিরিয়েন্স অনেক বেড়ে যায়। ওই যে এক্সামে যে অ্যাম্বিয়েন্সটা, বা তুমি যখন একবার প্রিপারেশান নিলে, তাহলে তোমার মধ্যে কি একটা তোমার আইডিয়া হলো যে কীভাবে প্রিপারেশান নিতে হয়, কী ভুল ত্রুটি হয়। তুমি কিছুই করছো না, বাইরে থেকে খালি বসে বসে ভাবছো প্রিপারেশান নিতে হবে, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তুমি প্রিপারেশান একবার নিতে শুরু করো, এক দুবার পরীক্ষা দাও, দেখবে তোমার অটোমেটিক্যালি এক্সপিরিয়েন্স অনেক ইনক্রিজ হবে। তাহলে স্বাভাবিকভাবেই কী হয়, যারা অলরেডি পরীক্ষা দিয়ে সেই পরীক্ষাটা ক্র্যাক করেছে, শুধু পরীক্ষা দেয়নি, তারা ক্র্যাক করেছে, ক্র্যাক করে জব পেয়ে গেছে, তারা যখন আবার গ্রুপের পরীক্ষার জন্য আসছে, তাদের এক্সপিরিয়েন্স লেভেলের সঙ্গে কিন্তু এই ফ্রেশার ক্যান্ডিডেটরা কিছুতেই পেরে উঠছে না। তাহলে এরপর হচ্ছে এর ওয়ে আউট কী স্যার? রিজনগুলো তো বুঝলাম যে আমার এতগুলো কারণের কারণে কাট অফটা ইনক্রিজ হচ্ছে। এর ওয়ে আউট কি, মানে এখান থেকে এটা থেকে আমরা ডিল করবো কী করে? প্রথমে তোমাদেরকে আমি জিনিস বলবো যে হোয়াট টু অ্যাভয়েড, অর্থাৎ কী কী জিনিস অ্যাভয়েড করবে। ঠিক আছে, কী কী জিনিস অ্যাভয়েড করবে, কী করবে সেটা তো আমি পরে বলছি, কিন্তু তার আগে কী কী জিনিস অ্যাভয়েড করবে সেই জিনিসটা বোঝো আগে। কারণ পড়াশোনা করতে হবে ভালো করে, কী কী বই ফলো করতে হয়, বুক লিস্ট, এগুলো তোমরা অলরেডি জানো, সেগুলো নিয়ে আমি আর বেশি ধানাই পানাই করবো না। প্রথমে আমি তোমাদেরকে একটু বলে দিই যে কী কী জিনিস অ্যাভয়েড করতে হবে। প্রথমে অ্যাভয়েড করতে হবে কি, অ্যাভয়েড ডাইভার্স গোলস। অর্থাৎ আমি ডাব্লিউবিসিএসের প্রিপারেশান যদি নিয়ে নিই, তাহলে আমি ডাব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারবো। ডাব্লিউবিসিএসে যদি প্রিপারেশান নিই, তাহলে তো আমি এসএসসির সিজিএল আরামসে ক্র্যাক করতে পারবো। ডাব্লিউবিসিএসে যদি প্রিপারেশান নিয়ে নিই, তাহলে তো আমার মনে হয় আমি ইউপিএসসির জন্য একবার ট্রাই করতে পারি, বা হচ্ছে অন্যান্য যে ব্যাংকের যে পরীক্ষা সেটার জন্য ট্রাই করতে পারি। ডাব্লিউবিসিএসের জন্য তো আমি অঙ্ক করছি, আমি জিকে পড়ছি, তাহলে আমি ব্যাংকের পরীক্ষার জন্য ট্রাই করতে পারি। এইখানেই স্টুডেন্টরা মার খেয়ে যায়। ডাব্লিউবিসিএসের লেভেলের প্রিপারেশান যদি নাও, তুমি হয়তো ডাব্লিউবিপিএসসির পরীক্ষা ক্লিয়ার করতে পারবে, কিন্তু সিজিএল বলো বা ব্যাংক বলো, এদের পরীক্ষার লেভেল কিন্তু ডাব্লিউবিসিএসের থেকে অন্যরকম। আমি কোনটার লেভেল উপরে নিচে সেটা বলছি না, আমি বলছি লেভেলটা অন্যরকম। ঠিক আছে, ডাইভার্স গোলস সেট করো না। যদি সেট করতে একই রকম, মানে তুমি দেখো যে ডাব্লিউবিসিএসের যে সিলেবাস, একদম সেম সিলেবাসে আমার কী কী পরীক্ষা পড়ছে, সেই পরীক্ষাগুলো তোমরা দাও, সেই পরীক্ষাগুলো দিলে তোমাদের লাভ হবে। সিজিএল বা ব্যাঙ্কিংয়ের এদের প্রিপারেশন লেভেল অন্যরকম, ডাব্লিউবিসিএসের অ্যাপটিচিউড লেভেল বা ম্যাথের লেভেল আর ব্যাংকের পরীক্ষার অঙ্কের লেভেলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ডাব্লিউবিসিএসের অঙ্কের লেভেলের তুলনায় ব্যাংকের, বিশেষ করে এসবিআইয়ের যে পরীক্ষা হয়, এসবিআইয়ের পিও বা এসও যে পরীক্ষা হয়, অনেক হাই লেভেলের অঙ্ক থাকে ওতে। ডাব্লিউবিসিএসে কি সিলেবাসটা অনেক বেশি অনেক বেশি টপিক থাকে, কিন্তু কি হয় আমাদের ব্যাংকের ক্ষেত্রে কী হয়, অঙ্কের উপর জোর বেশি থাকে এবং ওর অঙ্কের লেভেল অনেক হাই হয়। এবার কেউ কেউ বলে তাহলে ব্যাংকের লেভেলের অঙ্ক যদি প্র্যাকটিস করি ডাব্লিউবিসিএস তো আরামসে হয়ে যাবে। হবে না, কারণ ব্যাংকের লেভেলের অঙ্কের প্রিপারেশান নিতে গেলে তোমাকে যে টাইমটা ইনপুট করতে হবে অঙ্কের ওপরে, তখন তুমি ডাব্লিউবিসিএসের অন্য টপিকগুলো কভার করে উঠতে পারবে না। অতএব মাল্টিপল গোল সেট করো, কোনো ব্যাপার নয়, ডাইভার্স গোল সেট করো। অনেকে বলে যে মাল্টিপল গোল সেট করো না, সেটা আমি বলবো না, কারণ এখনকার দিনে চাকরির যে অবস্থা, একটা কোনো পরীক্ষাকে মানে পাখির চোখ করে এগোনোটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ ধরো প্রত্যেকটা পরীক্ষার একটা এজ লিমিট আছে, তুমি এজ লিমিটে পৌঁছে গেলে আর পরীক্ষা দিতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তোমার একটাই মাত্র পরীক্ষাকে তুমি গোল করে এগোবে, আমি এটা বলবো না, কিন্তু ডাইভার্স গোল সেট করো না। এমন গোল কতগুলো পরীক্ষা নেবে যে পরীক্ষাগুলোর কি সিলেবাস 19-20 সেম হবে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু 19-20 আমার সেম থাকবে সিলেবাসটা, যাতে আমি একটা কোর প্রিপারেশানের মাধ্যমে আমি সবগুলো পরীক্ষাকে হিট করতে পারি। এবার যেটা তোমাদের আমি প্রথম দিন বলেছিলাম যে আমার প্রিপারেশান সেম, এবার যখন হয়তো ডাব্লিউবিসিএস আসছে, এক মাস আগে থেকে আমি পুরো ডাব্লিউবিসিএসের প্রিপারেশান নিচ্ছি, ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করছি। যখন ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ এক্সাম আসছে, তখন আমি শুধুমাত্র ক্লার্কশিপের জন্য এক মাস আগে থেকে ওর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করছি, ওর লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করছি, কিন্তু আমার মেন কোর প্রিপারেশানটা সেম থাকবে। অতএব অ্যাভয়েড ডাইভার্স গোলস।
নেক্সট হচ্ছে অ্যাভয়েড মাল্টিপল মেন্টরস। মাল্টিপল মেন্টরস বলতে কি, দেখো এখন বর্তমানে ইউটিউব ছেয়ে গেছে কিসে, সেটা হচ্ছে টপার স্টক। ডাব্লিউবিসিএস টপার স্টকে একদম ছেয়ে গেছে ইউটিউব। খুললে তুমি এখনই 10-12টা টপার স্টক ভিডিও পেয়ে যাবে, যেখানে বিভিন্ন বছরের বিভিন্ন র্যাঙ্ক হোল্ডাররা বিভিন্ন রকম অ্যাডভাইস দিচ্ছে। এবার তোমার মনে হতে পারে কেন স্যার এরা তো টপ করেছে, এদের কথা কি শুনবো না? শুনবে, কিন্তু তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তারা যে জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে বা যেভাবে ইমপ্লিমেন্ট করেছে সেটা কিন্তু তোমার পক্ষে সুইটেবল নাও হতে পারে। একজন ক্যান্ডিডেট যে ডাব্লিউবিসিএসে টপ করছে বা টপ 20-র মধ্যে বা টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করছে, তার লেভেল, তার ইন্টেলিজেন্সি লেভেল সঙ্গে একজন অ্যাভারেজ স্টুডেন্টের ইন্টেলিজেন্সি লেভেলের আকাশ পাতাল তফাৎ আছে। সে যে জিনিসটা 2 ঘন্টায় অ্যাচিভ করতে পারবে, সেই জিনিসটা অ্যাচিভ করতে তোমার 5 থেকে 6 ঘন্টা কি 10 ঘন্টা সময় লাগবে। অতএব তার লেভেল, সে যেভাবে প্রিপারেশান করছে সেটাকে ব্লাইন্ডলি ফলো করার কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি ফলো করো, কিন্তু একদম মানে অন্ধের মতো। সে যদি বলে আমি 4 ঘন্টা পড়ি তো আমিও 4 ঘন্টা পড়বো, এই যদি বলে আমি এই সময় ঘুমাই তো আমিও ওই সময় ঘুমাবো, কোনো দরকার নেই। কয়েকজনের ইন্টারভিউ দেখো, তার মধ্যে যে মানে যে সমস্ত টপারের বা যার তোমার জিনিসটা মনে হবে যে তোমার সঙ্গে সুইটেবল, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম স্টাডি টাইম থাকে। কেউ রাত্রে পড়তে ভালোবাসে, কেউ দিনের বেলা পড়তে ভালোবাসে, কেউ রাত্রি জেগে পড়ে, কেউ সারাদিন পড়ে রাত্রে ঘুমায়। ঠিক আছে, কেউ ভোরবেলা উঠে পড়ে, কেউ দুপুরবেলা পড়ে। বিভিন্ন জনের বিভিন্ন সুইটেবল টাইম থেকে পড়ার। তুমি যাদেরকে মেন্টার হিসেবে চুজ করছো বা যে টপারকে চুজ করছো তার কথা শোনো, শুনতে বারণ করছি না, শোনো, কিন্তু তার যে রুটিনটা আছে সেটা তোমার রুটিনের সঙ্গে ম্যাচ করছে কিনা বা তোমার সঙ্গে সুইটেবল হচ্ছে কিনা সেই জিনিসটা তুমি দেখো। ফর এক্সাম্পল, সাপোজ কেউ হয়তো বলছে যে আমি চাকরি করি, চাকরি করার পর আমি সকাল থেকে চাকরি করতে বেরিয়ে যাই, আমি কী করি, এসে চাকরি করে এসে হয়তো ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আমি সারা রাত্রি পড়ি, সারা রাত্রি পড়ে আবার ঘুমাই, ঘুম থেকে উঠে চাকরি করতে যাই, চাকরি করে এসে এগেন আমি একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে আমি আবার সারা রাত্রি পড়ি, আবার একটু রেস্ট নিয়ে চাকরি করতে যাই। তো তার সঙ্গে যে ছেলেটা ঘরে বসে প্রিপারেশান নিচ্ছে, তার কি প্রিপারেশান বা তার যে টাইম টেবিল, স্টাডি টেবিল ম্যাচ করবে কখনো? সেটা যদি কোনো স্টুডেন্ট হচ্ছে অন্ধের মতো ফলো করতে যাও, তাহলে ওই দাদা বলে টপ করেছে, ও তো দিনের বেলা পড়তো না, আমিও দিনের বেলা পড়বো না, আমি সারাদিন ঘুরে বেড়াবো বা সারাদিন ঘুমাবো, রাত্রেবেলা পড়া হয়, রাত্রেবেলা জেগে জেগে পড়বো, কোনো মানে হয় এটা? এটাই বলার ছিল যে তোমার সঙ্গে যেমন স্যুট করবে সেই অনুযায়ী তুমি পড়বে। থার্ড পয়েন্ট, যেটা আমি মনে করি এখনকার দিনে স্টুডেন্টদের সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে অ্যাভয়েড মাল্টিপল সোশ্যাল মিডিয়া গ্রুপস। বর্তমানে তোমাদের টেলিগ্রাম বলো, মানে সব জিনিসের ভালো খারাপ আছে না, সেই টেলিগ্রাম বলো এবং হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক, এতে স্টাডি গ্রুপে ছেয়ে গেছে সব। টেলিগ্রামে তো ভর্তি গ্রুপ আছে, তুমি ডাব্লিউবিসিএস বলে সার্চ করবে, ভর্তি গ্রুপ, যেখানে দিনের প্রত্যেক দিন দেবে কেউ না কেউ কোনো ইউআরএল করছে, শেয়ার করছে, বা কোনো হচ্ছে আমাদের যে গুগল ড্রাইভ থাকে, গুগল ড্রাইভের হচ্ছে লিঙ্ক শেয়ার করছে, অথবা হচ্ছে তোমার বিভিন্ন পিডিএফ শেয়ার করছে, দিয়ে বলছে কি যে এটা পড়ে নাও, এটা পড়লে তোমাদের ডাব্লিউবিসিএস ক্র্যাক হয়ে যাবে। টপার্স নোট, টপার সাজেশান, লাস্ট মিনিট সাজেশান, শর্ট নোটস, হ্যান্ড রিটেন নোটস, ডাব্লিউবিসিএস ক্যাপসুল, ডাব্লিউবিসিএস বুলেট, ডাব্লিউবিসিএস বুস্টার, বাবরে বা মাথা খারাপ হয়ে যাবে, এত জিনিসে ভরে গেছে। আর এতে তোমাদের কি হচ্ছে, কিছু স্টুডেন্ট আছে তারা কি পাগলের মতো চতুর্দিকে ঘুরে বেড়ায়। ঠিক আছে, মানে 10টা-12টা গ্রুপে জয়েন হয়ে আছে, যেখানে যা পিডিএফ দিচ্ছে সব ডাউনলোড করছে, আর তারপর কি হচ্ছে, ফোনে রাজ্যের খালি পিডিএফটাই জমা হয়ে থাকছে, পড়ার হয়ে উঠছে না। যেটা আমাদের এখানে ইউটিউবেও হয়ে থাকে। ইউটিউবে আমি দেখেছি যে আমি হচ্ছে এখন যে পড়াচ্ছি বোটানি, ক্লাস কেউ দেখছে না, সবাই খালি কী করছে, পিডিএফ ডাউনলোড। আমি তো গ্রুপে টেলিগ্রামে দেখতে পাচ্ছি পিডিএফ লোকে 1000-2000 লোক ডাউনলোড করে নিচ্ছে, ক্লাস দেখছে কতজন, ক্লাস দেখছে 300 থেকে 400 জন। মানে কি, সবাই হচ্ছে ক্লাস দেখার কারো টাইম নেই, সব খালি পিডিএফ কালেক্ট করছে। আর আমি তোমাদের বলে দিচ্ছি, যারা এরকম ক্লাস না দেখে পিডিএফ কালেক্ট করেন, ওদের পিডিএফটা খালি কালেক্ট করা হয়, ফোনে জমা হয়েই থাকে, ওই পিডিএফ জীবনে খুলে পড়া হয় না। কারণ ওরা শুধু এখান থেকে না, ওরা ওরকম 10 জায়গা থেকে পিডিএফ কালেক্ট করছে। এবার ওরা ভাবছে কি আমি 10 জায়গা থেকে পিডিএফ কালেক্ট করব, কালেক্ট করে একসঙ্গে মার্জ করে একটা নিজের নোটস বানাবো। ওই 10টা পিডিএফ পড়তে তোমার যা টাইম লাগবে না, ওই টাইমে তুমি হচ্ছে দুটো ভালো ভালো স্ট্যান্ডার্ড বই পড়ে ফেলবে, কমপ্লিট করে ফেলবে ওই 10টা পিডিএফ। কারণ সব পিডিএফ তো কম্প্যাক্ট হয় না, সব পিডিএফ তো হয় না, কিছু গার্বেজ পিডিএফ থাকে, ফালতু জিনিস লেখা থাকে। ওই 10টা পিডিএফ পড়ে তুমি নিজের নোটস বানাবে, বা ওই নোটস বানানোর জন্য 10টা পিডিএফ পড়তে তোমার যে টাইমটা যাবে, ওই টাইমের মধ্যে তুমি দুটো স্ট্যান্ডার্ড বই পড়ে ফেলবে। কোনটা তোমার পক্ষে লাভজনক? কিন্তু এইটা স্টুডেন্টদেরকে বলে বোঝানো যায় না। কিছু কিছু স্টুডেন্ট থাকে খালি বলে না স্যার পিডিএফ দিন, পিডিএফ দিন, মানে কি ওরা পড়বে না, ওরা খালি মানে ক্লাস দেখবে না, খালি পিডিএফ নেবে। ওরা ভাবে স্যার ক্লাস নিচ্ছে, ও ফালতু সময় নষ্ট, আমি পিডিএফ দেখে পড়ে নেবো।
কিন্তু স্টুডেন্টদের মাথায় এই জিনিসটা ঢোকে না যে ওই সেম পিডিএফ দেখে যখন আমি তোমাদেরকে জিনিসটা পড়িয়ে দিচ্ছি, আমার ক্লাসটা একবার করে তারপরে তোমরা যদি পিডিএফটা দেখো, তাহলে কিন্তু তোমাদের জিনিসটা অনেক বেশি এফেক্টিভ হবে। কারণ ওই সেম পিডিএফটা দেখিয়ে আমি তোমাদের জিনিসটা ভালো করে বুঝিয়ে পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের আমি অনেকে থাকে ইংলিশে সমস্যা হয়, আমি প্রত্যেকটা জিনিসের বাংলা করে করে লাইন বাই লাইন বলে দিচ্ছি। কারণ এটা কিন্তু হয় ইংলিশের অনেকে সমস্যা হয়, ইংলিশে অনেকে ধরতে পারে না জিনিসটা, বা ইংলিশটা ক্যাপচার করতে টাইম লাগে। বুঝতে পারে কিন্তু ইংলিশের নোটসটা বাংলার তুলনায় ক্যাপচার করতে টাইম লাগে। তো সেই কারণে আমি কি যখন পড়াই প্রত্যেকটা জিনিসের বাংলা করে করে ভালো করে যতটা পারি ইজি ওয়ে আউট করে ওই জিনিসটা বুঝিয়ে দিই। এবার তোমরা যদি সেই জিনিসটা ক্লাসটা একবার দেখে নাও, যেহেতু আমি ওই পিডিএফটা দেখে পড়াচ্ছি, তারপরে যদি তোমরা সেম নোটসটা পড়ো, তোমাদের কাছে সেই জিনিসটা অনেক বেশি এফেক্টিভ হবে। তোমরা ক্লাসটা একবার দেখে পিডিএফটা যদি পড়তে বসো, তোমরা দেখবে আধ ঘন্টার মধ্যে জিনিসটা গ্র্যাব করে ফেলবে। কিন্তু ওই জিনিসটা তোমরা যদি নিজেরা পড়তে চাও, তোমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে। দেখতে মনে হচ্ছে 1-2 লাইন লেখা, ওই 1-2 লাইনের মধ্যে যা জিনিস লেখা আছে, যা কম্পেয়ার করে লেখা আছে না, সেই জিনিসটা পড়ে উঠতে তোমার অনেক সময় লেগে যাবে, কারণ ওইখানে প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। সেই জিনিসটা স্টুডেন্টরা বুঝতে চায় না। তো এটাই আমি তোকে বলবো যে এক গাদা জায়গায় না ঘুরে বেরিয়ে দুটো হচ্ছে আমাদের চ্যানেল ফলো করতে হবে, তার কোনো আমি দিব্যি দিচ্ছি না, তাহলে বলবে যে স্যার তো নিজের বিজ্ঞাপন করছে না। তোমার যেটা পছন্দ হবে, যেখানে নোটস পছন্দ হবে, সেরকম ম্যাক্সিমাম 2 থেকে 3টের বেশি গ্রুপ ফলো করো না প্লিজ, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, 2 থেকে 3টের বেশি গ্রুপ ফলো করো না। তোমরা বললে বিশ্বাস করবে না, এটা একদম ফ্যাক্ট। যারা ওই 10টা গ্রুপ ফলো করে তাদের পিডিএফটা খালি জমা হয়েই থাকে, পিডিএফ কোনোদিনও খুলে পড়া হয় না। ওই চতুর্দিক থেকে খালি পিডিএফ কালেক্ট করা থাকে, চতুর্দিক থেকে খালি পিডিএফ কালেক্ট করে একটার পর একটা ফোনে জমা হতে থাকে। সেই পিডিএফ কোনোদিনও খুলেও দেখা হয় না। অ্যাট এ টাইম তুমি তো ভুলেও যাবে যে তুমি কি পিডিএফ ডাউনলোড করেছো, কোন সাবজেক্টের কটা পিডিএফ ডাউনলোড করছো সেটাই তোমার মাথা থেকে পড়া তো দূরে থাকুক, বা পিডিএফে কী আছে সেটা তো দূরে থাকুক, তুমি কী পিডিএফ ডাউনলোড করেছো সেটাই তোমার মাথায় থাকবে না একটা টাইমে এসে, 1 সপ্তাহ পরে যখন তুমি অত পিডিএফ ডাউনলোড করবে। অতএব 2-3টে পিডিএফ ভালো স্ট্যান্ডার্ড জায়গা থেকে নাও, দরকার হলে সেই জিনিসটা যেটা দেখছো তোমার পছন্দ হচ্ছে যে না এটা খুব ভালো, সেটাকে প্রিন্ট আউট করে নাও। প্রিন্ট আউট করে নিয়ে কী করবে, প্রিন্ট আউট করে নিয়ে জিনিসটাকে হচ্ছে নিজের কাছে রাখো। এরপর কি করবে, একটা নোটসকে তুমি মেন করলে, তারপর যখন টুকটাক যা দরকার হবে ওখানে তুমি ফাঁকা রাখবে, লিখে নেবে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাভয়েড মাল্টিপল নোটস অর টেক্সট বুক। ঠিক আছে, মাল্টিপল নোটস অর টেক্সট বুক অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, যেটা তোমাদের এক্ষুনি কথাটা বলছিলাম, যে কোনো একটা পার্টিকুলার নোটসকে বা টেক্সট বুককে তোমরা মেন হিসাবে বা কোর বুক হিসেবে ধরো, বাকি যা থাকে বাকি সব থাকবে কি তোমার হচ্ছে রেফারেন্স বুক। অর্থাৎ মেন বইয়ে কোনো একটা পার্টিকুলার টপিক তোমার মনে হচ্ছে যে ঠিক ভালো নেই, তার জন্য তুমি একটা অন্য কোনো নোটস বা অন্য কোনো বই বা অন্য কোনো ভিডিও লেকচার তুমি ফলো করলে, সেখান থেকে কী করলে ওইটুকু অংশের ডেটা নিয়ে তোমার যে মেন নোটস যেটা আছে, মেন নোটসের মধ্যে তুমি কী করলে নোট ডাউন করে নিলে। ঠিক আছে, তুমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করতে গিয়ে দেখছো যে পার্টিকুলার তোমার কোনো একটা টপিক মনে হচ্ছে এই টপিকটা আমার ঠিক এখানে নেই, ঠিক আছে, এখানে ঠিক ভালো করে দেওয়া নেই, তাহলে আমি কী করব, অন্য একটা কোনো জায়গা থেকে নিয়ে সেটা আয়দার হচ্ছে সেই অংশটুকু আমি হয়তো জেরক্স করে বা কোনোভাবে এনে অ্যাটাচ করে দিলাম এর মধ্যে, অথবা আমি কি করলাম ওই জায়গাটাকে আমি নোট ডাউন করে রাখলাম। আমার যে মেন নোটসটা আছে তার উপরে হয়তো এখন তো বিভিন্ন রকম স্টিকি নোট এরকম জিনিসপত্র পাওয়া যায়, কোনো একটা কিছু কাগজে সাদা কাগজে লিখে স্টেপল করে দিলাম ওই পার্টিকুলার জায়গায়, নোটসের সঙ্গে ওটাকে আমি স্টেপল করে দিলাম। তাহলে কী হবে, আমার এক জায়গায় সমস্ত কিছু থাকলো। তুমি যদি এক গাদা নোটস পড়তে চাও তখন কী হবে, কোনোটাই তুমি ঠিকমতো গ্র্যাব করতে পারবে না। একটা পার্টিকুলার নোটসকে ধরো যে হ্যাঁ এটা আমার মেন নোটস, আমার যেখানটা যা মডিফিকেশান দরকার হবে বা যেখানটা আমার মনে হচ্ছে এখানে কম লেখা আছে, আমি বিভিন্ন রেফারেন্স বই থেকে বা রেফারেন্স নোটস থেকে নিয়ে সেটাকে নোট ডাউন করে ওই নোটসের সঙ্গে আমি ওটাকে অ্যাটাচ করব, যাতে কী হয় আমার 1 মাস 2 মাস বা 1 বছর পরেও ওই নোটসটা আমার কী হয়েছে, ওই নোটসটাই হচ্ছে আমার আলটিমেট নোটস হয়ে যায়। তারপর থেকে আমি কী করব, যখনই আমার হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে আমি কী করব, ওই নোটটা একবার করে খুলে ওটাকেই বারবার রিভাইজ করতে থাকবো, বারবার র্যাপিড রিভিশন করতে থাকবো ওই জিনিসটাকে। কারণ একবার পুরো যখন প্রিপারেশান হলো তখন কি আমার একটা আলটিমেট নোটস তৈরি হয়ে যাবে, ওই নোটসের মধ্যে যে জিনিসগুলো আমার কম ছিল সেগুলো আমি অন্য জায়গা থেকে বই থেকে টুকে আমি ওখানে অ্যাটাচ করে রেখেছি, আমার একটা আলটিমেট নোটস তৈরি হলো। আমি বারবার কী করব, ওই একটা নোটসকে আমি পড়তে থাকবো। তাহলে এই যে 5টা পয়েন্ট তোমাদেরকে বললাম, এই 5টা পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখবে এবং এইগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। বিশেষত এই পয়েন্টটা তো আমি বারবার করে বলছি ফ্রেন্ডস, প্লিজ অ্যাভয়েড করো, এইটাতে তোমাদের ক্ষতি হয়। এই খালি পিডিএফ ডাউনলোড করতে করে তোমাদের সময় নষ্ট হয়, অত পিডিএফ ডাউনলোড করে তোমাদের কোনো লাভ হবে না। ঠিক আছে, আমরা যখন জিনিসগুলো পড়াই আমরা তোমাদের হয়ে ওই কাজটা করে দিই, আমরা 5 জায়গা থেকে জিনিসটাকে নিয়ে কম্পেক্ট করে বানিয়েই তোমাদেরকে জিনিসটা পড়াই। তোমাদেরকে আর কষ্ট করে 5 জায়গা থেকে ঘাঁটার দরকার নেই, কারণ এটা তো তোমাদের সময় নষ্ট হয়। তোমরা ওই পিডিএফ ডাউনলোড করে অত পিডিএফ তোমরা পড়তেও পারবে না, আর তুমি যে বললাম 1 সপ্তাহ পরে তুমি এটাই ভুলে যাবে তোমার ফোনে কী পিডিএফ আছে।
পিডিএফ পড়া তো দূরে থাকুক। এরপরে আমরা দেখব যে লাস্টে দেখব যে কী করা উচিত। তাহলে আমরা দেখলাম যে কী কারণে কাট অফ বাড়ছে, আমাদের কী কী পয়েন্ট অ্যাভয়েড করতে হবে। নেক্সট আমরা দেখব কি সেটা হচ্ছে এবার আমরা কী করব, আমাদের কী কী করা উচিত। প্রথম হচ্ছে ইউজ কোয়ালিটি বুকস ফর বেস নলেজ, নট এমসিকিউ বুকস। হ্যাঁ, এই জিনিসটা স্টুডেন্টদের মধ্যে খুব বড় একটা মিসকনসেপশান আছে, এবং মিসকনসেপশানটা হয়েছে কিছু জন আছে ইউটিউবে এমন ভিডিও দিয়েছে যাদের জিনিসটা অনেকে বুঝতে পারেনি। তোমাদের একটা জিনিস বলি শোনো, একটা কনসেপ্ট আছে বর্তমানে যেটা খুব চলে স্মার্ট ওয়ার্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে এমসিকিউ বেসড স্টাডি। কি হয়? এমসিকিউ বেসড স্টাডি। অর্থাৎ এমসিকিউর উপর বেস করে স্টাডি করো, মানে আমি একটা এমসিকিউ পড়লাম, এমসিকিউটার যে অপশানটা উত্তরটা পেলাম সেই উত্তরটা সম্বন্ধে আমি কী করলাম, ডিটেলসে পড়লাম, এবং সেই অপশানটার আশেপাশে সারাউন্ডিংয়ে যে থিওরি আছে সেই থিওরিটা আমি পড়লাম, তার সঙ্গে সঙ্গে আরও যে 4টে অপশান দেওয়া আছে সেই 4টে অপশান সম্বন্ধে আমি ডিটেলসে পড়লাম। এই জিনিসটাকে বলা হয় এমসিকিউ বেসড স্টাডি। কিন্তু এই এমসিকিউ বেসড স্টাডি তখনই কাজ করবে যখন তোমার অলরেডি কোনো একটা বই পড়ে বেস নলেজ ক্লিয়ার থাকবে। বারবার করে বলছি, এখানে কী বলা আছে, ইউজ কোয়ালিটি বুকস ফর বেস নলেজ। এই কথাটা ভালো করে দেখো, বেস নলেজ, নট এমসিকিউ বুকস। তোমার বেস নলেজটা কিন্তু কোনো বই থেকে পড়ে তোমাকে নিতে হবে। তুমি এমসিকিউ বই পড়ে কিন্তু বেস নলেজ তৈরি করতে পারবে না। তুমি বেস নলেজ তৈরি করার পর রিভিশন করার সময় বা নেক্সট টাইম তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তুমি অলরেডি জিনিসটা জানো, তোমার একটা আইডিয়া আছে, তখন তুমি ওইরকম এমসিকিউ বেসড বুক পড়বে, বুক পড়ে সেটাকে প্রিপারেশান নিলে ঠিক আছে, কিন্তু বেস নলেজ কিন্তু কখনো এইভাবে হতে পারে না। আর দ্বিতীয়ত যেটা বললাম যে এমসিকিউ অপশান দেখে তার সময় ডিটেলসে পড়া, সেটার জন্য কিন্তু তোমাকে বই দিতে হবে, কারণ আমাদের ডাব্লিউবিসিএসের জন্য এমন কোনো বই অ্যাভেলেবেল নেই যেখানে এমন আছে যে আমার একটা টপিকের উপর 100টা কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারের সঙ্গে ডিটেল এক্সপ্লেনেশান দেওয়া আছে। এরকম বই কোন ক্ষেত্রে আছে? শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্ষেত্রে। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্ষেত্রে হয়তো এরকম বই আছে, কিন্তু এমন নেই যে আমি কিছু প্র্যাকটিস সেট নিলাম, সেই প্র্যাকটিস সেটের মধ্যে 100টা কোশ্চেন থাকলো এবং 100টা কোশ্চেনেরই ডিটেলস এক্সপ্লেনেশান দেওয়া থাকলো। এরকম বই কিন্তু আমার যতদূর জানা আছে মার্কেটে অ্যাভেলেবেল নেই। বা নতুন যদি বেরিয়ে থাকে বা আমার যদি না জানা থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যতদূর জানি এরকম বই কিন্তু নেই, আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের। অতএব তোমাদের কী করতে হবে, বেস নলেজের জন্য সবসময় কোনো একটা পার্টিকুলার বইকে ফলো করতে হবে। বইটা ফলো করার পরেই, ফর এক্সাম্পল আমি তোমাদের দেখো জিনিসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যে বলছো না যে এমসিকিউ বেসড স্টাডি, ফর এক্সাম্পল তুমি ধরো আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, তোমরা এটা জানো যে তোমরা হচ্ছে সেল ডিভিশন পড়ছো। কী পড়ছো? সেল ডিভিশন পড়ছো। এবার সেল ডিভিশনে তুমি অলরেডি একবার পড়েছো যে আমার সেল ডিভিশনে মাইটোসিস হয়, মিওসিস হয়। মাইটোসিসের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হয়, এবং প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে ক্রমান্বয়ে এই জিনিসগুলো ঘটে। তুমি একবার পড়েছো, জিনিসটা জানো, তোমার বেসটা ক্লিয়ার আছে। এরপর তুমি কি এমসিকিউ যখন প্র্যাকটিস করতে গেলে তুমি জিনিসটা কি, যখনই তুমি এমসিকিউ প্র্যাকটিস করলে, যেটা তোমাদের খুব কমন কোশ্চেন যে ক্রোমোজোমের স্ট্রাকচার কোন ফেজে সবথেকে ক্লিয়ার বোঝা যায়, সেটা হচ্ছে মেটাফেজ। এবার তুমি যখনই মেটাফেজটা দেখলে তোমার মাথায় অটোমেটিক কী আসবে, হ্যাঁ স্যার বলেছিলেন যে এটা হচ্ছে সেকেন্ড ফেজ, প্রথমে আসে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। প্রোফেজে কী হয়? প্রোফেজে হচ্ছে সমস্ত কিছুর প্রিপারেশান চলতে থাকে। মেটাফেজে কী হয়? ওই একটা বরাবর, অক্ষ বরাবর বা আমাদের মিডিয়ান বরাবর বা মাঝের প্লেট বরাবর কী হয়, এসে ক্রোমোজোমগুলো এক জায়গায় সজ্জিত হয়, তখন আমি ক্রোমোজোমগুলো সবথেকে ভালো দেখতে পাই। অ্যানাফেজে দশায় কী হয়, ক্রোমোজোমগুলো দুটো অপোজিট পোলের দিকে মুভ করতে শুরু করে এবং অ্যানাফেজে কমপ্লিট হয়ে যায়। এই জিনিসটা তুমি অলরেডি জানো। এবার তুমি সাপোজ ধরো তোমার কোনো বেস নলেজ নেই, তুমি প্রথমে কী করলে, এমসিকিউ বই খুলে বসলে, প্রথমে দুম করে তোমার সামনে কী কোশ্চেন হলো, আচ্ছা ক্রোমোজোম কোন দশায় দেখতে পাওয়া যায়, আচ্ছা মেটাফেজ দশায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তুমি পড়লে যে মেটাফেজ দশায় দেখলে, মেটাফেজ সম্বন্ধে একটু পড়ে নিলাম। এর আশেপাশে এটা সম্বন্ধে কি, এটা সম্বন্ধে একটু পড়ে নিলে কি, প্রোফেজ সম্বন্ধে পড়লাম, অ্যানাফেজ সম্বন্ধে পড়লাম, টেলোফেজ সম্বন্ধে পড়লাম। আচ্ছা পড়লে তুমি, ঠিক আছে, ওটা তুমি পড়ে চলে গেলে। এখানে তোমার কোন জিনিসটা মিসিং হয়ে গেল বলো তো? বুঝতে পারলে কোন জিনিসটা তোমার মিসিং হলো? তুমি কোশ্চেনটা কী দিয়েছে যে কোন স্টেজে আমার ক্রোমোজোম সব থেকে সুন্দর দেখতে পাওয়া যায়, পরিষ্কার দেখতে পাওয়া যায় সেল ডিভিশনের মধ্যে। তুমি কী করলে, পড়লে যে আমার এর উত্তর হচ্ছে মেটাফেজ, তুমি মেটাফেজ সম্বন্ধে পড়লে। সেখানে তুমি কী করলে, অপশানের মধ্যে নিশ্চয়ই প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো থাকবে। তুমি কী করলে, প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সেটা সম্বন্ধে পড়লে। তুমি কী করলে, পুরো সেল পড়ে ওই জায়গাটা আমি পুরো পড়ে ফেলো, পুরো সেল ডিভিশন সম্বন্ধে আমি পড়ে ফেললাম। পুরো সেল ডিভিশন, মাইটোসিস, মিওসিস তুমি পড়ে সব শেষ করে দিলে। মিসিং কোন জায়গাটা হয়ে গেল? ক্রোমোজোম। ক্রোমোজোম কী জিনিস তুমি কি পড়বে? তোমার মাথায় ক্লিক করবে যে ক্রোমোজোম জিনিসটা কি? ক্লিক করবে না। তুমি কি করবে, মেটাফেজ কী জিনিস পড়লে, হ্যাঁ মেটাফেজে এই হয়, ক্রোমোজোম সুসজ্জিত থাকে।
প্রোফেজে এই হয়, অ্যানাফেজে ক্রোমোজোমগুলো দুদিকে মুভ করতে থাকে, টেলোফেজে এই হয়। আচ্ছা, এই সবগুলো স্টেজ নিয়ে কী হয়, মাইটোসিস হয়। আচ্ছা, এরকম একটা আবার মিওসিস আছে। মিওসিসের মধ্যে আবার প্রোফেজ 1-এ এত ভাগ আছে, তুমি এত কিছু পড়লে, কিন্তু ক্রোমোজোম কী জিনিস সেটা তুমি পড়লে না। ক্রোমোজোম থেকে যদি কোশ্চেন দিয়ে দেয়, ক্রোমোজোম সম্বন্ধে কিছুটা কোশ্চেন দিয়ে দেয়, ল্যাম্প্রাস ক্রোমোজোম কী, জায়ান্ট ক্রোমোজোম কী, ক্রোমোজোম কী আবিষ্কার করেছিল, তখন কী করবে? সাপোজ তোমার ক্রোমোজোম থেকে কোনো কোশ্চেন নেই সেরকম তোমার ওই বইটার মধ্যে, যে তুমি প্র্যাকটিস সেটটা আলোচনা করছো, ডাব্লিউবিসিএসে কোশ্চেন এসে গেছে ক্রোমোজোম থেকে। এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য বললাম যে সবসময় বেস নলেজের জন্য কী করবে, কোনো একটা বই ফলো করবে, নাকি এমসিকিউ বুক। এমসিকিউ বেসড পড়াশোনা হয়, কিন্তু সেটা কখন, যখন তোমার বেস নলেজ অলরেডি তুমি কিছুটা জানো। একদম কিছুই জানো না, তুমি গিয়ে দুম করে এমসিকিউ বেস পড়াশোনা করবে শুরু করলে হবে না। আর তুমি ওরকমভাবে পড়লে না, তুমি এমসিকিউ যতই পড়ো এমসিকিউগুলো তুমি মাথায় রাখতে পারবে না। তুমি অলরেডি একটা জিনিস জানো, তারপর এমসিকিউ করছো, তুমি জিনিসটা মাথায় রাখতে পারবে। কিছু না জেনে এমসিকিউ পড়তে গেলে তুমি ওই 100টা এমসিকিউর উত্তর মাথায় রাখতে পারবে না, অসম্ভব ব্যাপার। নেক্সট হচ্ছে মেক ইউর ওন হ্যান্ড রিটেন অর টাইপড নোটস। এটা তোমাদের আমি অলরেডি বলে দিলাম যে কোনো একটা পার্টিকুলার নোটকে তোমরা তোমাদের আলটিমেট নোট বানাবে, তার সঙ্গে যেটা দরকার সেটা তোমরা টাইপ করে, এখন তো ধরো টাইপ এসে গেছে, সবার অনেকের কাছে কম্পিউটার থাকে, টেকনোলজিকে তোমরা ইউজ করতে পারো। তোমরা কী করলে, টাইপ করে বা কোথাও থেকে জিনিসটাকে ছবি নিয়ে কপি পেস্ট করে নোটসটা বানিয়ে নিতে পারলে। ঠিক আছে, যেটা তোমাদের আমি এক্ষুনি বললাম, যে যেটা দরকার হবে সেটা লিখে করে নিলে, স্টেপল করে নিলে। নেক্সট হচ্ছে গেন কোয়ালিটি নলেজ। কোয়ালিটি নলেজ মানে যে জিনিসটা তোমার পরীক্ষায় আসবে সেই জিনিসটা সম্বন্ধে তোমাকে একটু নলেজ রাখতে হবে। তুমি বিরাট পণ্ডিত দিগ্গজ সেটা জেনে তোমার কোনো লাভ নেই। ঠিক আছে, আজকে তোমার ফর এক্সাম্পল আমি বলছি, আমাদের যে আমরা পড়ি না জেনেটিক্স, আমরা কি পড়ি, জেনেটিক্স পড়ি, জেনেটিক্স পড়ি। তো জেনেটিক্স আমরা কি পড়ি, এখানে একটা ছোট্ট টপিক চ্যাপ্টার হিসেবে পড়ি, এবং জেনেটিক্সের উপর হচ্ছে আমাদের বেশ কিছু ভালো রকম কোশ্চেন আসে। জেনেটিক্সের উপর হচ্ছে শুধু জেনেটিক্সের ওপর বড় বড় মোটা মোটা বই লেখা হয়েছে। তুমি সেইগুলো পড়তে গেলে তোমার পরীক্ষায় তুমি করতে পারবে, ক্লিয়ার করতে পারবে না। এবং এই প্রবলেমটা কাদের সঙ্গে হয় বলো তো, এই প্রবলেমটা বেশি হয় সায়েন্স স্টুডেন্টদের সঙ্গে। তার কারণ কি হয়, সায়েন্সের স্টুডেন্টরা অনেক সময় কী করে, বেশি পড়তে যায়। কারণ কি, ওদের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তারা কি অলরেডি জিনিসটা জানে, পড়েছে এর সময়, জয়েন্টের সময় ভুলে গেছে, এবার এখন যখন পড়তে যাচ্ছে তখন কি তাদের ইন্টারেস্ট গ্রো করছে, আরে এই জিনিসটা তো আমি আগে পড়েছিলাম, তাহলে একটু ভালো করে পড়িনি, আর ডেপথে ঢুকে গেলে কী হবে, আমি সব উত্তর করতে পারবো। ডেপথে ঢুকতে গিয়ে এমন হয়ে গেল, সে সায়েন্সের উপর এত বেশি টাইম দিয়ে দিল যে অন্য তার পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, আমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সব মার খেয়ে বসে থাকলো, খালি সায়েন্স পড়ে যাচ্ছে। অত পড়েও দেখা গেল সে সায়েন্সে হয়তো 70%-এর বেশি স্কোর করতে পারো না, কারণ দরকার নেই তো তোমার অত ডেপথ, যেটুকু দরকার সেটুকু পড়ো না, বেশি ঢুকে লাভ কী। এটাকেই বলে কোয়ালিটি নলেজ, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি ম্যাটার করে। তুমি এক গাদা পড়ে ফেললে সেটা আদৌ পরীক্ষায় আসবে না, কোনো লাভ নেই। ঠিক আছে, কোনো লাভ নেই। আমি তোমাদের বলে দিচ্ছি, আমি তোমাদের জেনেটিক্স পড়ানোর সময় দেখো একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশান। তো আমি তোমাদের কী বলেছিলাম, যে ডিএনএ রেপ্লিকেশানের ক্ষেত্রে কী কী এনজাইম লাগে, সেই কোশ্চেনটা আজ অবধি 1 বছর মাত্র ডাব্লিউবিসিএসে এসেছে। ক বছর, মাত্র 1 বছর। আজ অবধি 20 বছরে মাত্র আমি একদম 99 সালের থেকে কোশ্চেন তুলে দেখেছি, ডিএনএ রেপ্লিকেশানের এনজাইম কী দরকার হয় সেটা থেকে একটি কোশ্চেন এসেছে আজ অবধি। তাই আমি তোমাদের কী বললাম, যে তোমাদের বেশি কিছু জানার দরকার নেই, তোমরা শুধু ডিএনএ রেপ্লিকেশানের জন্য কী কী এনজাইম দরকার হয় সেই 2-3টে এনজাইমের নাম মনে রেখে দাও, কারণ 1 বছর কোশ্চেন এসেছে। কিন্তু আমি যদি এবার তোমাদের পুরো ডিএনএ রেপ্লিকেশান প্রসিডিওরটা পড়াতে বসি, কিছু মানে হয় সেটার, পড়িয়ে দিলে তোমাদের ভালো লাগবে, কারণ ডিএনএ রেপ্লিকেশান খুব ইন্টারেস্টিং জিনিস। ডিএনএ রেপ্লিকেশান, ট্রান্সক্রিপশান, ট্রান্সলেশান সব খুব ইন্টারেস্টিং জিনিস, তোমাদের যদি পড়িয়ে দিই খুব ভালো লাগবে। এগুলোর উপর এক একটা আলাদা আলাদা ক্লাস নেওয়া যায়। ঠিক আছে, পুরো ডিটেলস প্রসেস বুঝিয়ে কীভাবে কী হয়, কোথায় কী ঢোকে, কোথায় কী এনজাইম কাজ করে, কোথা থেকে কী কেটে বেরিয়ে যায়, অনেক ব্যাপার আছে। কিন্তু তোমাদের কি কোনো কাজে লাগবে? কোনো দরকার নেই। এটা কী হবে, এটা হচ্ছে তোমাদের ফালতু নলেজ হয়ে যাবে। ওখানে খালি তুমি বস্তা বস্তা নলেজ খালি পাবে, কিন্তু তোমার কোনো কোয়ালিটি নলেজ থাকবে না, কোনো কাজে লাগবে না। বরং এই ডিএনএ রেপ্লিকেশান পড়ার টাইমে তুমি কী করবে, ওই প্রসিডিওরটা তোমার বুঝতে যা টাইম লাগবে সেই টাইমে তুমি আরও 2টো চ্যাপ্টার পড়ে ফেলবে ছোটো ছোটো। লাস্ট হচ্ছে প্রিপেয়ার ফর বোথ প্রিলিমস অ্যান্ড মেন্স। অর্থাৎ আমি খালি প্রিলির জন্য প্রিপারেশান নেবো, প্রিলি ক্লিয়ার হয়ে গেলে তারপর মেন্সের কথা, প্রিলি রেজাল্ট আসবে তারপর মেন্সের কথা ভাববো, একদম বোকামি করো না। প্রিলির রেজাল্টের পরে মেন্স, প্রিলি রেজাল্টের পরে মেন্সের মাঝখানে তুমি কত সময় পাবে? 2 থেকে 3 মান্থ ম্যাক্সিমাম বলছি আমি।
ওই 2 থেকে 3 মাসের মধ্যে তোমার মনে হয় তুমি মেন্সের প্রিপারেশান করে উঠতে পারবে ডাব্লিউবিসিএসের মতো পরীক্ষার? না, সব সময় টার্গেট করবে প্রিলি এবং মেন দুটো একসঙ্গে পড়া। যে কারণে আমাদের ক্লাসগুলো দেবে সবসময় প্রিলি এবং মেন্স দুটোকে একসঙ্গে নিয়ে আমরা চলি, কারণ আমরা জানি যে স্টুডেন্টদেরকে যদি শুধু প্রিলির জন্য পড়িয়ে দিই, তারপর প্রিলির রেজাল্ট বেরোলে মেন্সের জন্য পড়াবো, স্টুডেন্টরা ট্যাকেল করতে পারবে না। সব সময় প্রিলি এবং মেন দুটোর প্রিপারেশানের মেন্টালিটি নিয়ে এগোতে হবে। প্রিলির 1 মাস আগে থেকে তুমি পুরো প্রিলির উপর ফোকাস করে পড়লে, প্রিলি ভালো করে ক্লিয়ার করলে তুমি একটা মোটামুটি আইডিয়া পাবে যে তুমি কত পাবে, কোয়ালিফাই করতে পারবে কি না। সেই অনুযায়ী তুমি তারপর মেন্সের প্রিপারেশান শুরু করে দাও। নাও যদি হয় ঠিক আছে, তুমি প্রিপারেশান নিয়েছো সেটা তো ফালতু হবে না, কিন্তু প্রিপারেশান স্টার্ট করো। কারণ যদি তুমি কোয়ালিফাই করে যাও তখন কিন্তু ওই 2-3 মাসের মধ্যে মেন্সের প্রিপারেশান তুমি নিয়ে উঠতে পারবে না। অতএব সবসময় প্রিলি এবং মেন্সের জন্য প্রিপারেশান একসঙ্গে নেবে। ওকে, তো এটাই বলার ছিল। আজকে একটা ব্রিফ ডিসকাশন করলাম, আশা করছি তোমাদের কিছুটা হলো হেল্প হয়েছে এবং কিছুটাও তোমরা আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে তোমরা কোথায় কি ভুল করো এবং কীভাবে তোমাদের চলা উচিত। পরবর্তী ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই প্রসেসগুলো আমাদের ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করার, যাতে তোমাদের উপকার হয়। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড প্লিজ বি মোটিভেটেড। ভেঙে পড়ে কোনো লাভ নেই, চলতে থাকো, একদিন না একদিন ঠিক সাকসেস আসবে। আর এটার বিষয়ে আমি পরে একদিন কথা বলবো যে কখন তোমার নিজের ডিসাইড করতে পারবে যে এরপর আমার ট্র্যাক চেঞ্জ করা উচিত, এটার উপর আমি একদিন একটা ভিডিও দেবো। ওকে, আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।